শক বা সিদিয়াবাসী ৯০ খ্রিস্টপূর্বাব্দ। গ্রিকদের পরে শকরা ভারতবর্ষে এসেছিল। গ্রিকদের তুলনায় তারা ভারতের আরও বৃহৎ অংশ শাসন করত। ভারতে এবং আফগানিস্তানে শকদের ৫টি শাখা ছিল এবং ভারতের বিভিন্ন অংশ তারা করায়ত্ত করেছিল। বিক্রমাদিত্য নামে উজ্জয়িনীর এক রাজা শকদের পরাজিত করেছিল। ৮৭ খ্রিস্টপূর্বাব্দে বিক্রম সম্বত নামে এক যুগের সূচনা করেন। বিক্রমাদিত্য শকদের বিরুদ্ধে বিজয় উপলক্ষে প্রথম রুদ্রদমন ১৩০ থেকে ১৫০ খ্রিস্টাব্দ ছিলেন বিখ্যাত শক শাসক। জুনাগড় শিলালিপিতে তার কৃতিত্বের কথা উল্লিখিত আছে। কাথিয়াবাড়ের সুদর্শন হ্রদের সংস্কারের বিশদ বিবরণ বর্ণিত আছে। এই শিলালিপি সংস্কৃত ভাষায় লিখিত আছে। প্রতিহার বংশ পার্থিয়ান ১৯ থেকে ৪৫ খ্রিস্টপূর্বাব্দ। প্রতিহারদের আদি বাসস্থান ছিল ইরানে। খ্রিস্টীয় যুগে আক্রমণের শুরুতে তারা ভারতের দিকে অগ্রসর হয়। গ্রিক এবং শকদের তুলনায় প্রথম শতাব্দীতে ভারতের উত্তর পশ্চিমাংশে অল্প পরিমাণ অংশে বিস্তার লাভ করেছিল। গন্ডোফার্নেস ১৯ থেকে ৪৫ খ্রিস্টাব্দ নামে বিখ্যাত পার্থিয়ান রাজা ছিলেন। কথিত আছে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য সেন্ট টমাস তার রাজত্বকালে ভারতে এসেছিলেন। কুষাণ বংশ ৪৫ খ্রিস্টাব্দ। চীনের নিকটবর্তী মধ্য এশিয়া থেকে কুষাণদের আগমন হয়েছিল। তাদের সাম্রাজ্য মধ্য এশিয়ার বিরাট অংশ জুড়ে, যেমন ইরানের কিছু অংশ, আফগানিস্তানের কিছু অংশ, পাকিস্তান এবং প্রায় উত্তর ভারতের সমগ্র অংশ জুড়ে বিস্তৃত ছিল। কনিষ্ক ৭৮ থেকে ১৪৪ খ্রিস্টাব্দ তাদের প্রসিদ্ধ রাজা ছিলেন। তার দুটি রাজধানী, যেমন প্রথমটি বর্তমান পেশোয়ারের কাছে পুরুষপুরে এবং দ্বিতীয়টি হল মথুরায়। তিনি নিচের ব্যক্তিগণের পৃষ্ঠপোষকতা করেছিলেন, যেমন অশ্বঘোষ, যিনি বুদ্ধদেবের আত্মজীবনী বুদ্ধচরিত এবং সূত্রলঙ্কা রচনা করেছিলেন; নাগার্জুন, যিনি মাধ্যমিক সূত্র রচনা করেন; বসুমিত্র চতুর্থ বৌদ্ধ পরিষদের সভাধ্যক্ষ ছিলেন; চরক, যিনি ছিলেন চিকিৎসক এবং সুশ্রুত নামে বই লিখেছিলেন। মধ্য এশিয়ার প্রসিদ্ধ সিল্ক রুটের নিয়ন্ত্রণ করেছিলেন, যেটি চীন দেশ থেকে শুরু হয়ে তার সাম্রাজ্য মধ্য এশিয়া এবং আফগানিস্তান থেকে ইরান এবং পশ্চিম এশিয়া পর্যন্ত রোমান সাম্রাজ্যের অংশ হিসেবে গঠিত হয়। দুটি কারণে কনিষ্ক ইতিহাসে প্রসিদ্ধ, যেমন ১ নম্বর, ৭৮ খ্রিস্টাব্দে শকাব্দ নামে এক নতুন যুগের সূচনা করেন এবং এই শকাব্দ ভারত সরকার কর্তৃক ব্যবহৃত হয়। ২ নম্বর, তিনি বৌদ্ধ ধর্মের চরম পৃষ্ঠপোষক ছিলেন। চতুর্থ বৌদ্ধ পরিষদ কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছিল। ৩ নম্বর, কনিষ্কের উত্তরসূরিরা বাসুদেব নামে এক অদ্ভুত ভারতীয় নাম নিয়েছিল। গান্ধার শিল্পকলা বিদ্যালয় রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। মধ্য এশিয়ার যোগাযোগ প্রভাব। আগুনে পোড়ানো ইট মেঝে তৈরির কাজে এবং টালি মেঝে ও ছাদে ব্যবহার করার প্রচলন শুরু হয়। ঘোড়ায় চড়া বহুলাংশে শুরু হয়। শক ও কুষাণেরা পাগড়ি, অন্তর্বাস, পাজামা এবং লম্বা জামা পরিধান প্রচলন করে। যুদ্ধক্ষেত্রে সৈনিকেরা টুপি, শিরস্ত্রাণ, হেলমেট এবং বুট জুতো ব্যবহার করত। মধ্যপ্রদেশের বিদিশায় বাসুদেবের সম্মানে গ্রিক দূত হেলিওডোরাস ধর্মীয় স্থানে স্তম্ভ নির্মাণ করেছিল। কুষাণ সাম্রাজ্যের সময়ে কলা শিল্পের বিদ্যালয় মধ্য এশিয়ায় গান্ধারে এবং মথুরায় তৈরি হয়েছিল।
মথুরায় বুদ্ধদেবের সুন্দর সুন্দর মূর্তি তৈরি হতো, কিন্তু মস্তকবিহীন কনিষ্কের প্রতিমূর্তিও বিখ্যাত ছিল। সেই সময় বাৎসায়ন কামসূত্র রচনা করেছিলেন। এই সময় ভারতবর্ষে অভ্যন্তরীণ ওয়ারশিপ চালু হয়। প্রথম আইডলস ওয়ারশিপ ছিল বৌদ্ধ। মৌর্য যুগের পরবর্তী সময়ে রাজ্যসমূহ। শুঙ্গ বংশ। পুষ্যমিত্র ছিলেন শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা। তার রাজ্য দক্ষিণে নর্মদা নদী এবং পাটলিপুত্র, অযোধ্যা ও বিদিশা পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি দুটো অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তিনি ব্যাকট্রিয়া রাজা ডেমাট্রিয়াসকেও পরাজিত করেছিলেন। এই বংশের পঞ্চম রাজা হলেন ভগভদ্র। তার রাজসভায় গ্রিক দূত হেলিওডোরাস পরিদর্শন করেছিলেন। অগ্নিমিত্র নামে এক শুঙ্গ রাজা কবি কালিদাসের মালবিকাগ্নিমিত্রম এর নায়ক ছিলেন। তারা আসলে ছিলেন ব্রাহ্মণ। এই সময়কালে দেবী ভগবতীর পুনঃপ্রবর্তন হয়েছিল। শুঙ্গ বংশের রাজত্বকালে পতঞ্জলির মহাভাস লিখিত হয়েছিল। কর্ণ রাজবংশ। এই স্বল্পকালীন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাসুদেব। তিনি শেষ শুঙ্গ রাজা দেবভূতিকে হত্যা করেছিলেন। তারা দাক্ষিণাত্যের সাতবাহনে চলে যায়। কলিঙ্গের চেতি রাজবংশ। ওড়িশার ভুবনেশ্বরের নিকটবর্তী হাতিগুম্ফার শিলালিপিতে খারবেল তৃতীয় রাজার আমলে চেতিসের বিষয়ে বিবরণ পাওয়া যায়। খারবেল দক্ষিণে গোদাবরী তীরবর্তী অঞ্চলে তার রাজধানী স্থানান্তরিত করেন। তিনি ছিলেন জৈন ধর্মাবলম্বী এবং তিনি এই ধর্ম সম্প্রসারণে পৃষ্ঠপোষকতা করেন। সাতবাহন বা অন্ধ্র রাজবংশ। সাতবাহনেরা ছিল দক্ষিণ ও মধ্য ভারতে মৌর্যদের উত্তরসূরি। এই রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে শিমুকা গণ্য হন। এই বংশের কৃতি রাজা ছিলেন গৌতম পুত্র সাতকর্ণী, 106 থেকে 130 খ্রিস্টাব্দ। ইনি তার শৌর্য ও বীর্যে সাতবাহনদের উচ্চ পর্যায়ে পৌঁছে দেন। গোদাবরী ঔরঙ্গাবাদ জেলার পৈথান-এ তার রাজধানী স্থাপন করেন। অন্ধ্রের সাতবাহনদের গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। ব্রোঞ্জ ব্যতীত বেশিরভাগ সীসা ধাতুর মুদ্রার প্রচলন। উত্তর ও দক্ষিণ ভারতে সেতুবন্ধনের ভূমিকা গ্রহণ করে। সাতবাহন শাসকগণ নিজেদের ব্রাহ্মণ বলে অভিহিত করত। বৈদিক রীতিনীতি মেনে কৃষ্ণ, বাসুদেব প্রভৃতি দেবতার পূজা করত। যদিও তারা বৌদ্ধ সন্ন্যাসীদের ভূমি দানের অনুমতি দিয়ে বৌদ্ধ ধর্মের উন্নতি সাধন করেছিল। তখন সাধারণত দুই রকম স্থাপত্য চালু ছিল। বৌদ্ধ ধর্মের মন্দিরগুলিকে চৈত্র এবং মঠগুলিকে বিহার বলা হতো। পশ্চিম দাক্ষিণাত্যে কারলের চৈত্যটি ছিল প্রসিদ্ধ। অশোকের সময় থেকে জেলাগুলিকে বলা হতো আহার। মৌর্য যুগের সময় থেকে তাদের কর্মচারীদের বলা হতো অমাত্য এবং মহামাত্র। ব্রাহ্মণ এবং বৌদ্ধ সন্ন্যাসীদের কর মুক্ত গ্রাম এর অনুমতি দেওয়া হতো। অশোকের আমল থেকে সরাসরি কাজকর্মের ভাষা ছিল প্রাকৃত এবং লিপি ছিল ব্রাহ্মী। গাথা সাতাইশই নামে একটি প্রাকৃত ভাষায় লেখা গ্রন্থ হালা নামে এক সাতবাহন রাজাকে উৎসর্গ করা হয়েছিল। বিদ্রুপ। সাতবাহনদের বলা হয় ঢাকাতে আর্য বংশের পতাকা বাহক। তারাই ছিল ভারতের প্রথম জাতি যারা রাজার ছবি সংবলিত কয়েন ব্যবহার করত। এই কয়েনগুলির পিছন দিকে দক্ষিণী ভাষায় তেলুগু অথবা কানাড়া কিছু লেখা থাকত। নাগার্জুনাকোন্ডা এবং অমরাবতী সাতবাহন বংশের শাসনকালে গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। এই সময় অমরাবতী স্তূপ নির্মিত হয়। সঙ্গম যুগ। পাণ্ড্য বংশ। এদের রাজধানী ছিল মাদুরাই।
মেগাস্থিনিসের প্রথম বিবরণে জানা যায় যে তাদের রাজ্য এক মহিলা শাসন করতেন এবং রাজ্যটি মুক্তোর জন্য বিখ্যাত ছিল। রোমান সাম্রাজ্যের সঙ্গে ব্যবসা করে পাণ্ড্য রাজারা লাভবান হয়েছিল এবং রোমান সম্রাট অগাস্টাসের কাছে তিনি দূত পাঠিয়েছিলেন। চোল বংশ। চোলদের রাজ্যকে বলা হতো চোল মণ্ডলম বা করমণ্ডল। প্রধান কেন্দ্রের নাম ছিল উরাইউর, যেটি কার্পাস ব্যবসার জন্য প্রসিদ্ধ ছিল। রাজধানী ছিল কাবেরীপত্তনম বা পুহার। কারিকালা ছিলেন তাদের প্রসিদ্ধ রাজা। ধনসম্পদের আসল উৎস ছিল সুতি কাপড়ের ব্যবসার মাধ্যমে। চের বংশ। চেরদের রাজধানী ছিল ভাঞ্জি, একে কেরালা দেশও বলা হতো। রোমানদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের বিষয়ে এরা ঋণী ছিল। রোমানদের স্বার্থ রক্ষার্থে তারা সৈন্যবাহিনী গঠন করেছিল। অন্যান্য 3 রাজ্যের দৃষ্টিভঙ্গি। এই রাজ্যগুলির তথ্য সঙ্গম সাহিত্য থেকে পাওয়া গিয়েছে। সঙ্গম হলো একটি মহাবিদ্যালয় বা তামিল কবিদের সমিতি এবং বিশেষত এটি পাণ্ড্য রাজবংশের পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছিল। সঙ্গম সময়কাল হল প্রাক গুপ্ত যুগ ও উত্তর মৌর্য যুগের সময়কাল। 3টি সঙ্গম গঠিত হয়েছিল। মাদুরাইয়ে প্রথম সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু তার কার্যাবলী সেরকম ফলপ্রসূ হয়নি। দ্বিতীয় সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল কপটপুরমে। এর সভাপতি ছিলেন টোলকাপিয়ামের লেখক। তৃতীয় সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল মাদুরাইয়ে। এর সভাপতি ছিলেন নাক্কিরার। এই তৃতীয় সঙ্গম সাহিত্যে সম্পূর্ণ সংকলন লিপিবদ্ধ হয়েছিল। এই সময়কালের বিখ্যাত মহাকাব্যগুলি হল ইলানো আদিকালের লেখা শিলাপাদিকরম, বরকনের বিবাহ এবং শাত্তানরের লেখা মণিমেকালাই। অন্যান্য বইগুলি হল টোলিকাপিয়া এর লেখা টোলিকাপিয়াম, তিরুতাক্কেদর এর জীবিকা চিন্তামণি এবং তিরুভাল্লুভরের কুরুল। পঞ্চম বেদ বা তামিল ভূমির বাইবেল বলা হয়। স্থানীয় প্রধান দেবতা হলেন মুরুগান, যাকে সব্রমানীয় বলা হয়। কৃষি শ্রমিকদের পারিয়ার বলা হতো এবং তারা পশু চামড়া পরে কাজ করত। ভেল্লাস, যাদের ধনী কৃষক বলা হতো, তাদের নিয়েই অসামরিক ও সামরিক কর্মচারী নিয়োগ করা হতো। মৌলিক কাজকর্মের জন্য সৈন্যদলের দলপতিকে এনারি বলা হতো। গুপ্ত রাজবংশ। কুষাণ সাম্রাজ্যের পতনের পর কুষাণ এবং সাতবাহন এই উভয়ের পূর্ববর্তী রাজ্য নিয়ে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এই রাজবংশের প্রথম 2 জন রাজা হলেন শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ। প্রথম চন্দ্রগুপ্ত 319 থেকে 335 খ্রিস্টাব্দ। গুপ্ত বংশের প্রাতকৃতী রাজা হলেন প্রথম চন্দ্রগুপ্ত। 319 থেকে 320 খ্রিস্টাব্দে গুপ্ত যুগ শুরু হয়েছিল। নেপালের লিচ্ছবি রাজবংশের রাজকুমারী কুমার দেবীকে বিবাহ করে তিনি তার রাজ্য ও পদমর্যাদা বৃদ্ধি করেন। তিনি মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন।